হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু নলেজ 710। আশা করছি সকলেই ভালো আছেন। সো আমরা আজকে একটি এডিটোরিয়াল নিয়েছি অনুবাদের জন্য, আর আজকের এডিটোরিয়ালটি নেওয়া হয়েছে দ্য সান পত্রিকা থেকে। এটি ইউকে নিউজ পেপার। আর আজকের ক্লাসটি খুব বেশি হেল্পফুল হবে আইএলটিএস শিক্ষার্থীদের জন্য যাদের রিডিংয়ে দুর্বলতা রয়েছে। আর আপনারা জানেন যে রিডিংয়ে ভালো করতে হলে বেশি বেশি বিভিন্ন পত্রিকা থেকে আর্টিকেল, এডিটোরিয়াল বা বিভিন্ন কলাম অনুবাদ করতে হয়। এগুলো আপনি যত বেশি পড়বেন, যত বেশি অনুবাদ করবেন, আপনার রিডিং কম্প্রিহেনশন বা রিডিং স্কিলটা তত বেশি ডেভেলপ হবে। ঠিক আছে। আর যারা শুরুতে আইএলটিএসের জন্য প্রস্তুতি নিতে যাচ্ছেন, ঠিক আছে, কিন্তু যাদের গ্রামারে একটু দুর্বলতা রয়েছে, আমি বলবো যে এই আইএলটিএসের প্রস্তুতির জন্য সর্বপ্রথম আপনাকে 3টি বিষয়ে প্রস্তুতি নিতে হবে, বা রিডিং স্কিলটা একটু বাড়াতে হলে 3টি বিষয়ে আপনাকে একটু জোর দিতে হবে। যদি এই 3টি বিষয়ে আপনি একটু জোর দেন, একটু ভালো করেন, ঠিক আছে, তাহলে আপনার রিডিংটা একটু ভালো হবে। সেগুলোর মধ্যে হচ্ছে যে একটা হচ্ছে সেন্টেন্স অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার। ঠিক আছে, বিভিন্ন প্রকারের স্ট্রাকচার থাকে বাক্যে, সেগুলো আপনাকে ভালো করে আয়ত্ত করতে হবে। আর পার্টস অফ স্পিচ, এই বাক্যে যে প্রতিটা শব্দ ব্যবহার হয় সেই শব্দগুলো কি হিসেবে ব্যবহৃত হচ্ছে, কোনটা সাবজেক্ট, কোনটা অবজেক্ট, কোনটা নাউন, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা অ্যাডভার্ব, এই বিষয়গুলো একেবারে ভালোভাবে ধারণা নিতে হবে। এবং কোন শব্দকে মডিফাই করতে পারে, কোন পার্টস অফ স্পিচকে মডিফাই করতে হবে, এগুলো কিন্তু আপনাকে ভালোভাবে জানতে হবে। পাশাপাশি টেন্স সম্পর্কেও একেবারে পূর্ণ ক্লিয়ার ধারণা থাকতে হবে। এই 3টি বিষয় যদি আপনার ক্লিয়ার ধারণা থাকে, তাহলে আপনি রিডিংয়ের উপর এই প্র্যাকটিস চালিয়ে যেতে পারেন। এতে করে আস্তে আস্তে আপনার রিডিং স্কিলটা বাড়তে থাকবে। আইএলটিএসে রিডিংয়ে ভালো স্কোর করবেন আশা করি। সো আমরা আর বেশি কথা বলবো না, আমরা শুরু করতে চাই। আমাদের যে পত্রিকার হেডলাইন সেটা হচ্ছে যে ডু নট ড্রিঙ্ক পপুলার ফিজি ড্রিঙ্ক আর্জেন্টলি রিকলস ওভার পটেনশিয়াল রিস্ক টু কনজিউমার্স ডিউ টু লেবেলিং এরর। সো প্রথমেই খেয়াল করুন, ডু নট ড্রিঙ্ক, এখানে সবগুলোই একেবারে ক্যাপিটাল লেটারে লেখা হয়েছে একটু ফোকাস তৈরি করার জন্য, যে ডু নট ড্রিঙ্ক, পান করবেন না। দেখতেই পাচ্ছেন যে এখানে ড্রিঙ্ক এটা হচ্ছে মেইন ভার্ব, আর ডু নট এই হচ্ছে অক্সিলারি ভার্ব। এখানে বাক্যটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে আপনারা জানেন যে এই ভার্ব দিয়ে শুরু হয়, যে কোনো ভার্ব বা লেট দিয়ে শুরু হয়। আর যদি সেটা নেগেটিভ হয় তাহলে কি হয়, এই ডু নট প্রথমে দিতে হয়। সো ডু নট ড্রিঙ্ক, পান করবেন না, খুবই সিম্পল। কি পান করবেন, আমাদের অবজেক্ট হচ্ছে যে পপুলার ফিজি ড্রিঙ্ক। পপুলার মানে হচ্ছে জনপ্রিয়, অ্যাডজেক্টিভ। ফিজি মানে হচ্ছে যে ঝাঁঝালো, ওই যে বুদবুদ করে না এই কোল্ড ড্রিঙ্কসের মধ্যে, সেটাকে বলা হয় ফিজি, ঝাঁঝালো বা বুদবুদ সম্পন্ন। আর ড্রিঙ্ক মানে হচ্ছে পানীয়। এখানে এই ড্রিঙ্ক শব্দটি একটা নাউন, এই নাউনকে মডিফাই করছে ফিজি অ্যাডজেক্টিভ। তারপর এই ফিজি ড্রিঙ্ক, ঝাঁঝালো পানীয়, এটা একটা নাউন ফ্রেজ। তারপর এই নাউন ফ্রেজকে মডিফাই করছে আরেকটি অ্যাডজেক্টিভ, সেটা হচ্ছে যে পপুলার ফিজি ড্রিঙ্ক। ঠিক আছে, যে জনপ্রিয় ঝাঁঝালো পানীয় কি করবেন না, পান করবেন না। আবারও দেখছি, ডু নট ড্রিঙ্ক, পান করবেন না, আমাদের ভার্ব ইম্পারেটিভ সেন্টেন্স। কি পান করবেন না, অবজেক্ট হচ্ছে পপুলার ফিজি ড্রিঙ্ক, জনপ্রিয় ঝাঁঝালো পানীয়। ঠিক আছে, তারপর বলা হচ্ছে আর্জেন্টলি রিকলড। এখানে এই যে রিকল শব্দটির অর্থ হচ্ছে যে প্রত্যাহার করা, ভার্ব হিসেবে ব্যবহৃত হলে প্রত্যাহার করা। আর এখানে এই রিকলড ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, যেটা এই পপুলার ফিজি ড্রিঙ্ক এই নাউন ফ্রেজের অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। কিভাবে, এই যে দেখুন, পপুলার ফিজি ড্রিঙ্ক রিকল্ড মানে জনপ্রিয় ঝাঁঝালো পানীয়, সেটা কীরকম, রিকল্ড, প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে বা প্রত্যাহার করা হয়েছে। রিকল মানে হচ্ছে প্রত্যাহারের নির্দেশ দেওয়া বা প্রত্যাহার করা। ঠিক আছে, আর এই রিকল অ্যাডজেক্টিভ, আপনারা জানেন যে সাধারণত অ্যাডজেক্টিভ প্রি মডিফায়ার হয়। ঠিক আছে, মানে যে নাউনকে মডিফাই করবে সেই নাউনের পূর্বে এসে মডিফাই করে। এরকম যদি থাকতো যে রিকল্ড ড্রিঙ্ক, তাহলে হতো যে প্রত্যাহারের নির্দেশপ্রাপ্ত পানীয়, এরকম। কিন্তু এটাকে পোস্ট মডিফাই করা হয়েছে, যে পপুলার ফিজি ড্রিঙ্ক রিকল্ড, এমন জনপ্রিয় পানীয় যেটার ব্যাপারে বা যেটাকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। আর এটাকে পোস্ট মডিফায়ার করার কারণ হচ্ছে এর সাথে আরও কিছু শব্দ যোগ করা হয়েছে, যে এই যে রিকল করা হয়েছে সেটা কী কারণে, ওভার, এই যে ইত্যাদি সাথে যুক্ত করা হয়েছে, এই কারণে এটাকে পোস্ট মডিফাই করা হয়েছে। আর মাঝখানে যে শব্দটি আর্জেন্টলি, এটা হচ্ছে অ্যাডভার্ব। আপনারা জানেন যে অ্যাডভার্ব কী করতে পারে, অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে। সেই হিসেবে আর্জেন্টলি এই অ্যাডভার্ব এই রিকল্ড অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। একত্রে হবে যে ডু নট ড্রিঙ্ক, পান করবেন না। কি পান করবেন না, পপুলার ফিজি ড্রিঙ্ক, জনপ্রিয় ঝাঁঝালো পানীয়, সেটা কীরকম, আর্জেন্টলি রিকল্ড, যেটাকে জরুরি ভিত্তিতে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। আর শেষ থেকে যদি বলি যে জরুরি ভিত্তিতে প্রত্যাহারের নির্দেশপ্রাপ্ত বা নির্দেশ দেওয়া হয়েছে এমন জনপ্রিয় পানীয়, ঝাঁঝালো পানীয় পান করবেন না। তারপর বলা হচ্ছে যে ওভার পটেনশিয়াল রিস্ক। ওভার মানে নিয়ে বা বিষয়ে, কোন বিষয়ে, পটেনশিয়াল রিস্ক, সম্ভাব্য ঝুঁকি। এই যে খেয়াল করুন, এই যে
প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে সেটা কিসের ভিত্তিতে কেন নির্দেশ দেওয়া হয়েছে এটা কিন্তু পরে বলা হচ্ছে যে প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে। আপনারা জানেন যে প্রিপোজিশনাল ফ্রেজ কিন্তু অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে। এখানে এই রিকল্ড এই অ্যাডজেক্টিভকে এই প্রিপোজিশনাল ফ্রেজ মডিফাই করছে যে ওভার পটেনশিয়াল রিস্ক, সম্ভাব্য ঝুঁকি নিয়ে বা ঝুঁকির কারণে ঝুঁকির বিষয়ে বিবেচনা করে আর্জেন্টলি রিকল্ড কী করা হয়েছে, জরুরি ভিত্তিতে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে বা নির্দেশপ্রাপ্ত এরকম পপুলার ফিজি ড্রিঙ্ক। এই যে পটেনশিয়াল রিস্ক, এই রিস্ক কাদের উপর সেটাকে আবার মডিফাই করছে যে টু কনজিউমার্স, মানে ভোক্তাদের প্রতি বা ভোক্তাদের উপর। এখানেও এই যে টু কনজিউমার্স এটা প্রিপোজিশনাল ফ্রেজ, এটা এই রিস্ক শব্দটিকে মডিফাই করছে নাউনকে। আপনারা জানেন যে প্রিপোজিশনাল ফ্রেজ নাউনকেও মডিফাই করতে পারে, ঠিক আছে। সো পটেনশিয়াল রিস্ক সম্ভাব্য ঝুঁকি, ঝুঁকি কার প্রতি, টু কনজিউমার্স ভোক্তাদের প্রতি। তারপর বলা হচ্ছে যে এই যে ভোক্তাদের প্রতি সম্ভাব্য ঝুঁকির বিষয়টি বিবেচনা করে ঝুঁকির বিষয়ের কারণে প্রত্যাহার করা হয়েছে। কেন করা হয়েছে বলা হচ্ছে যে ডিউ টু লেবেলিং এরর, লেবেলিং ত্রুটির কারণে। লেবেলিং মানে হচ্ছে যে কোনো পণ্যের উপর যে কাগজ লাগানো হয়, যে কাগজের উপর বিভিন্ন তথ্য থাকে, তার প্রাইস ট্যাগ থাকে আর ইত্যাদি যে তথ্য থাকে সেটাকে বলা হয় লেবেলিং, ঠিক আছে। সো ডিউ টু লেবেলিং এরর, লেবেলিং ত্রুটির কারণে ভোক্তাদের প্রতি সম্ভাব্য ঝুঁকির বিষয়টি মাথায় রেখে ঝুঁকির বিষয়ে বিবেচনা করে কি করা হয়েছে, এই যে জরুরি ভিত্তিতে প্রত্যাহারের নির্দেশপ্রাপ্ত জনপ্রিয় ফিজি ড্রিঙ্ক, জনপ্রিয় এই ঝাঁঝালো পানীয় কী করবেন না, ডো নট ড্রিঙ্ক, পান করবেন না। সো এই যে ডিউ টু লেবেলিং এরর এটাও কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ, যেটা মডিফাই করছে এই যে পুরো ফ্রেজকে। ওভারের পর থেকে পটেনশিয়াল রিস্ক টু কনজিউমার্স, এই ভোক্তাদের প্রতি সম্ভাব্য ঝুঁকি, ঝুঁকিটা কেন, ডিউ টু লেবেলিং এরর মানে লেবেলিং ত্রুটির কারণে। সো আসলে আমরা আরেকবার যদি এখানে এই পার্টস অফ স্পিচগুলো দেখি, টু নট ড্রিঙ্ক এটা হচ্ছে ভার্ব ফ্রেজ, ইম্পারেটিভ সেন্টেন্স, পপুলার ফিজি ড্রিঙ্ক নাউন ফ্রেজ যেটা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে ড্রিঙ্কের, আর্জেন্টলি অ্যাডভার্ব যেটা এই রিকল্ড অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, আর রিকল্ড অ্যাডজেক্টিভ আবার পপুলার ফিজি ড্রিঙ্ককে মডিফাই করছে। আবার ওভার পটেনশিয়াল রিস্ক এটা প্রিপোজিশনাল ফ্রেজ যেটা এই রিকল্ড কী করছে, রিকল্ড অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। টু কনজিউমার্স এটাও প্রিপোজিশনাল ফ্রেজ যেটা এই রিস্ক নাউনকে মডিফাই করছে। তারপর ডিউ টু লেবেলিং এরর এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ যেটা এই পটেনশিয়াল থেকে শুরু করে কনজিউমার্স পর্যন্ত এই নাউন ফ্রেজকে মডিফাই করছে। আশা করছি বুঝতে পেরেছেন। সো আমাদের সাজানো অনুবাদ হচ্ছে যে জনপ্রিয় ঝাঁঝালো পানীয় পান করবেন না যা লেবেলিং ত্রুটির কারণে ভোক্তাদের সম্ভাব্য ঝুঁকির বিষয়টি বিবেচনা করে জরুরি ভিত্তিতে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের পরবর্তী বাক্য হচ্ছে যে a popular Fiji drink has been urgently recalled from supermarkets after a labeling blunder meant it could pose risk to consumers. So খেয়াল করুন, a popular Fiji drink একটি জনপ্রিয় ঝাঁঝালো পানীয়, ঠিক আছে। এখানে ড্রিঙ্ক নাউন, ফিজি অ্যাডজেক্টিভ, এই পপুলারটাও অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তিনটে মিলে একটা নাউন ফ্রেজ তৈরি হয়েছে যে পপুলার ফিজি ড্রিঙ্ক একটি জনপ্রিয় ঝাঁঝালো পানীয়। আমাদের সাবজেক্ট ভার্ব হচ্ছে হ্যাজ বিন রিকল্ড, এখানে প্রেজেন্ট পারফেক্টনেসের প্যাসিভ লেখা হয়েছে। দেখুন যে যদি থাকতো যে হ্যাজ রিকল্ড তাহলে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে, তার পপুলার ফিজি ড্রিঙ্ক নিজেই নির্দেশ দিয়েছে, কিন্তু এখানে উদ্দেশ্য হচ্ছে যে এটাকেই নির্দেশ দেওয়া হয়েছে বা এটার ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে, এই কারণে প্যাসিভ লেখা হয়েছে যে হ্যাজ বিন রিকল্ড মানে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। আর মাঝখানে আর্জেন্টলি এটা হচ্ছে অ্যাডভার্ব যেটা এই হ্যাজ বিন রিকল্ড এই ভার্বকে মডিফাই করছে যে জনপ্রিয় ঝাঁঝালো পানীয়কে কী করা হয়েছে, জরুরি ভিত্তিতে হ্যাজ বিন রিকল্ড প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। এই যে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে সেটা কোথা থেকে, ফ্রম সুপারমার্কেট থেকে দেওয়া হলো। কখন দেওয়া হলো, পরে বলা হচ্ছে যে আফটার আ লেবেলিং ব্লান্ডার, লেবেলিং ওই যে বললাম আগেই, আর ব্লান্ডার মানে ত্রুটি। সো আফটার আ লেবেলিং ব্লান্ডার মিন্ট মানে একটি লেবেলিং ত্রুটি এরকম প্রকাশ হওয়ার কারণে, এই যে মিন শব্দটি দেখতে পাচ্ছেন, এই মিন্ট শব্দটি মিন থেকে এসেছে। মিন মানে হচ্ছে, মিনের কিন্তু অনেক অর্থ রয়েছে, যেমন হতে পারে যে কোনো কিছু প্রকাশ হওয়া, কোনো কিছু অর্থ করা, কোনো কিছু উদ্দেশ্য নেওয়া, ঠিক আছে, এরকম উদ্দেশ্য হওয়া। সো এখানে আসলে প্রকাশ হওয়া এরকম অর্থ হবে যে আফটার এখানে কনজাংশন দিয়ে নতুন একটি ক্লজ যুক্ত করা হচ্ছে। এখানে ক্লজ যুক্ত করা হচ্ছে সেটা কীভাবে বুঝবেন, এই যে মিন্ট এটা কিন্তু এখানে একটা মেন ভার্ব, ঠিক আছে। আর এই লেবেলিং ব্লান্ডার এটা হচ্ছে বাক্যের সাবজেক্ট। সো আফটার আ লেবেলিং ব্লান্ডার মিন্ট একটি লেবেলিং ত্রুটি মিন্ট প্রকাশ হলো, এরকম প্রকাশ হওয়ার পরে কীরকম প্রকাশ হওয়ার পরে যে ইট কুড পোজ এটা নিয়ে আসতে পারে। এখানে পোজের অর্থ কিন্তু আমরা জানি যে অঙ্গভঙ্গি দেওয়া, আবিধানিক অর্থ, কিন্তু এর অর্থ হচ্ছে যে এমনভাবে কোনো কিছু হওয়া যেটা কোনো সমস্যা, কোনো বিপদ, ঠিক আছে, কোনো ডিফিকাল্টিস তৈরি করে ইত্যাদি।
ঠিক আছে, এক কথায় কোনো সমস্যা, বিপদ আপদ, কোনো ঝুঁকি তৈরি করে এমন এই কাজকে বলা হয় পোজ। ঠিক আছে, সো ইট কুড পোজ, এটা তৈরি করতে পারে, কি তৈরি করতে পারে বা সৃষ্টি করতে পারে, রিস্ক, ঝুঁকি সৃষ্টি করতে পারে। কাদের প্রতি ঝুঁকি? টু কনজিউমার্স, ভোক্তাদের প্রতি। সো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ইটের পূর্বে কিন্তু একটা দ্যাট ছিল, ঠিক আছে, যে আফটার লেবেলিং ব্লান্ডার মিন্ট দ্যাট ইট কুড পোজ। ঠিক আছে, আমরা জানি যে একটা ক্লজকে যুক্ত করতে হলে একটা দ্যাট লাগে, ঠিক আছে, সাবঅর্ডিনেট ক্লজ বা বিভিন্ন অর্থ বহন করতে হলে বিভিন্ন প্রকারের কনজাংশন কিন্তু আমরা যুক্ত করে থাকি। কিন্তু এখানে দ্যাটটা না দেওয়ার কারণ হচ্ছে যে এটাকে বলা হয় এলিপসিস, মানে আপনি যখন একটি বাক্য লিখবেন, যখন ওই বাক্যটির মধ্যে এমন একটা শব্দ প্রয়োজন হয় যে শব্দটি না উল্লেখ করলেও বাক্যটি স্পষ্ট থাকে, আপনার অর্থ বুঝে আসে, এরকম সিচুয়েশনে আপনি কিন্তু ওই শব্দটিকে বাক্য থেকে বাদ দিতে পারেন। এটাকেই বলা হয় এলিপসিস। এলিপসিসের আরও অনেক গ্রামার রয়েছে, অনেক নিয়মকানুন রয়েছে। যদি সে বিষয়ে জানতে চান কমেন্টে জানাবেন, পরবর্তী ক্লাস সেটার উপরে নিব। সো আফটার লেবেলিং ব্লান্ডার, লেবেলিং ত্রুটি এরকম প্রকাশ হলো যে দ্যাট ইট কুড পোজ, এটা তৈরি করতে পারে রিস্ক, ঝুঁকি টু কনজিউমার্স, ভোক্তাদের প্রতি। আর এখানে এই যে কুড, আমরা জানি যে এখানে ক্যান হওয়ার কথা ছিল, আমরা বলছি যে সম্ভাব্য ঝুঁকি তৈরি করতে পারে। আর কোডের অর্থ কিন্তু করতে পারতো, আবেদনের অর্থ করতে পারতো। আমরা জানি যারা একটু বিগিনার আছেন তারা কিন্তু কোডের অর্থ যে পারতো, পারতাম, মানে পাস্টে অনুবাদ করেন, এটা ঠিক আছে। কিন্তু এই যে ক্যানের পরিবর্তে কখনো কখনো কুড ব্যবহার করা হয় একই অর্থে, কিন্তু এর উদ্দেশ্য থাকে বেশি সম্ভাবনা। ক্যান যেমন সম্ভাবনা বোঝায়, মানে ক্যান ধরেন 30% সম্ভাবনা বোঝাবে, আর যদি কুড বলা হয় অর্থ একই, কিন্তু এখানে 70% বা 80% সম্ভাবনা বোঝাবে। ঠিক আছে, সো আবার আমরা এখানে পার্টস অফ স্পিচগুলো দেখব। পপুলার ফিজি ড্রিঙ্ক, এটা নাউন ফ্রেজ, যা হ্যাজ বিন রিকল্ড, এটা হচ্ছে ভার্ব ফ্রেজ। আর্জেন্টলি অ্যাডভার্ব ফ্রম সুপার মার্কেটস, প্রিপোজিশনাল ফ্রেজ, যেটা এই রিকল ভার্বকে মডিফাই করছে। কারণ ভার্বকে যদি প্রশ্ন করা হয় যে কখন, কোথায়, কেন, কিভাবে, কি পরিমাণে, কতটুকু, কোথা থেকে ইত্যাদি যদি প্রশ্ন করে, তাহলে উত্তর আসে যে এই যে ফ্রম সুপার মার্কেট, সুপার মার্কেট থেকে। তারপর আফটার লেবেলিং এর মিন্ট, এটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ হয়ে এটা অ্যাডভার্বিয়াল ক্লজ হচ্ছে। কারণ হচ্ছে এই যে কি আর্জেন্টলি রিকল্ড, মানে জরুরি ভিত্তিতে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। যদি বলা হয়, ভার্বকে প্রশ্ন করা হয় কখন নির্দেশ দেওয়া হয়েছে, বলা হচ্ছে আফটার আ লেবেলিং ব্লান্ডার মিন্ট, মানে একটি লেবেলিং ত্রুটি এরকম প্রকাশ হওয়ার পর। তাহলে এই যে ক্লজ আফটারের পরে থেকে যে ক্লজটা, এই ক্লজটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। ঠিক আছে, মানে সাবঅর্ডিনেট ক্লজ হয়ে অ্যাডভার্বিয়াল ক্লজ। তারপর বলা হচ্ছে যে দ্যাট ইট কুড পোজ, ঠিক আছে, ইট হচ্ছে সাবজেক্ট, আর ইটের অ্যান্টিসিডেন্ট হচ্ছে যে এই যে এই লেবেলিং ইরোড, ঠিক আছে, এই সমস্যাটা কি করতে পারে, কুড পোজ ভার্ব, রিস্ক হচ্ছে অবজেক্ট, টু কনজিউমার্স এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, যেটা এই রিস্ককে মডিফাই করছে। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের সাজানো অনুবাদ হচ্ছে যে লেবেলিং ত্রুটির বিষয়টি যখন এরূপ প্রকাশিত হলো যে এটি ভোক্তাদের ঝুঁকিতে ফেলতে পারে, তখন এই জনপ্রিয় ঝাঁঝালো পানীয় সুপারমার্কেট থেকে দ্রুত প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। আমাদের পরবর্তী বাক্য হচ্ছে যে দ্য লেবেল অন দ্য বোটলস স্টেটস দ্যাট it contains no added sugar which turned out to be false. সো খেয়াল করুন, দ্য লেবেল, ঠিক আছে। এখন এই যে দ্য লেবেল, এটা কিন্তু আমাদের নাউন বা নাউন ফ্রেজ, ঠিক আছে। এটার ভার্বটা কোথায়? ভার্বটা হচ্ছে যে স্টেটস মানে হচ্ছে কোনো কিছু বলা, ঠিক আছে, বা কোনো কিছু বিবৃতি দেওয়া। আর এই যে অন দ্য বোটলস, এটা কিন্তু আসলে এই লেবেলের মডিফায়ার, প্রিপোজিশনাল ফ্রেজ, যেটা এই নাউন লেবেলকে মডিফাই করছে। যে কীরকম লেবেল, সেটা লেবেলটা কোথাকার লেবেল? অন দ্য বোটলস, বোতলের উপরে থাকা বা বোতলের উপরের যে লেবেল, সে লেবেল কি করে বলা হচ্ছে যে স্টেটস বলে, বা ওই লেবেলে বলা হয়েছে। এখানে একটি বিষয় বলে রাখি, আপনারা জানেন যে যখন কোনো একটা বিষয় বা কোনো একটা সাবজেক্ট, ঠিক আছে, ওই সাবজেক্টের যদি কোনো কাজ করার ক্ষমতা থাকে, মানে এই এজেন্ট পাওয়ার থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে সেটাকে এই অ্যাক্টিভ ভয়েসে লেখা হয়। আর যদি সেটা সাবজেক্ট হয়েছে, ঠিক আছে, কিন্তু সেটার মধ্যে এজেন্ট পাওয়ার নেই, মানে ওই যে কাজটা প্রকাশ করা হচ্ছে ভার্বের মাধ্যমে, ওই কাজটা করার ক্ষমতা তার নেই, সেক্ষেত্রে প্যাসিভে লেখা হয়। এটা হচ্ছে সাধারণ নিয়ম। কিন্তু পত্রিকার ক্ষেত্রে কখনো কখনো এরকম দেখা যায় যে এমন বিষয়কে সাবজেক্টের জায়গায়, অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে সাবজেক্টের জায়গায় রাখা হয় যেটার ওই কাজ করার ক্ষমতা নেই। এই যে লেবেল, ঠিক আছে, এই লেবেলের কিন্তু স্টেট করা, মানে কোনো কিছু বলার বা বিবৃতি দেওয়ার কিন্তু কোনো ক্ষমতা নেই। তারপরেও এখানে অ্যাক্টিভ ভয়েসে লেখার কারণ হচ্ছে যে কখনো কখনো যখন আমরা কোনো কাজটা কার মাধ্যমে করা হয়েছে সেটা উল্লেখ করতে না চায়, সেক্ষেত্রে প্যাসিভ ব্যবহার করি। পাশাপাশি ওই যে কাজটি করা হয় সেটাকেও আমরা সাবজেক্টের স্থানে অ্যাক্টিভ
ভয়েস ব্যবহার করতে পারি কখনো কখনো, ঠিক আছে। এটা হচ্ছে আনকমন বা স্টাইলিক রিজন, বা আপনি একটু ভিন্নভাবে যদি প্রকাশ করতে চান সেক্ষেত্রে এই মানে করার ক্ষমতা নেই এরকম সাবজেক্টের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েস ব্যবহার করতে পারেন, মানে যখন কাজটি কার মাধ্যমে করা হয়েছে সেটা স্পষ্ট করতে না চাইবেন। সো স্টেটস বলে যে, বা কি বলে, দ্যাট, যা বলে সেটা দ্যাট দিয়ে বলা হচ্ছে যে ইট কন্টেন্স, মানে এর মধ্যে রয়েছে, কন্টেন্ট মানে হচ্ছে যে কোনো কিছু ধারণ করা। এই ইটের যে অ্যান্টিসিডেন্ট সেটা কিন্তু আসলে হয়তো এই লেভেল হবে বা বোতলটা হবে, ঠিক আছে, লেভেল, সম্ভবত লেভেল হবে, যে ইট কন্টেন্স মানে এতে আছে, কি আছে, নো অ্যাডেড সুগার, কোনো যুক্ত করা চিনি নেই। সো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে মানে এতে যুক্ত করা চিনি নেই, এটাকে নেগেটিভ করেছে কিন্তু এই কি অ্যাডেড সুগার, এই যে নাউন ফ্রেজের শুরুতে নো এনে। আপনারা জানেন যে একটা বাক্যকে নেগেটিভ করার কিন্তু কয়েকটা উপায় থাকে। সাবজেক্টের শুরুতে নো আনা যায়, ভার্বের শুরুতে অক্সিলারি ভার্বের মাধ্যমে নো আনা যায়, অবজেক্টের শুরুতে নো আনা যায়, আরও বিভিন্নভাবে নো বা নট আনার মাধ্যমে কিন্তু একটি বাক্যকে নেগেটিভ করা যায়। এখানে কি করা হয়েছে, এই যে অ্যাডেড সুগার, ঠিক আছে, এই যে নাউন ফ্রেজ, এই নাউন ফ্রেজের শুরুতে নো এনে এটাকে মডিফাই করা হচ্ছে, এই নেগেটিভ করা হচ্ছে। অর্থ হবে কি যে ইট কন্টেন্স নো অ্যাডেড সুগার, এতে যুক্ত করা কোনো চিনি নেই। আরেকটি বিষয় যে আমরা জানি যে রিপোর্ট সাধারণত পাস্ট ইভেন্ট সম্পর্কে হয়, তারপরে আমরা অনেক সময় দেখি প্রেজেন্ট সিম্পলে কিন্তু বাক্যগুলো লেখা হয় অনেক সময়। এর কারণ হচ্ছে যে এই যে স্টেটস, ঠিক আছে, এখানে প্রেজেন্ট সিম্পল লেখা হয়েছে, ইট কন্টেন্স, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স লেখা হয়েছে। এর কারণ হতে পারে, বিভিন্ন কারণ থাকে। এর কারণ এখানে হতে পারে যে সেটা হচ্ছে যে এই যে বোতলের মধ্যে যে লেখাগুলো, সে ঠিক আছে, এই লেখাগুলো কিন্তু এখনও বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্টোরে দোকান, এই বোতলগুলো ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে, এখনও সেগুলো বলছে, মানে অতীতে ঘটেছে কিন্তু বর্তমানের সাথে পুরোপুরি প্রাসঙ্গিক, বর্তমানেও সেটা চলছে, বর্তমানেও সেটা বিদ্যমান আছে, এরকম একটা সেন্স ক্রিয়েট করার জন্য কখনো কখনো পাস্ট ইভেন্ট প্রেজেন্ট সিম্পল দিয়ে মানে বর্ণনা করা হয়। এই কারণে স্টেটস বলা হচ্ছে যে দ্য লেভেল অন দ্য বোটলস, বোটলের উপর যে লেভেল, সেই লেভেলে কী করা হয়েছে, স্টেটস বলা হয়েছে, কি বলা হয়েছে, দ্যাট যে ইট কন্টেন্স, এতে নেই, কি নেই, নো অ্যাডেড সুগার, মানে যুক্ত করা চিনি। এখন এখানে একটা কনফিউশন অনেকের তৈরি হতে পারে যে এরকম বাক্যটা, এই যে ফ্রেজটা এরকম সাধারণত আমরা যে নো সুগার অ্যাডেড এরকম হওয়ার কথা ছিল, কিন্তু এই লেবেলিংয়ের ক্ষেত্রে কখনো কখনো এই স্ট্রাকচারটা ব্যবহার করা হয়। আর স্ট্রাকচারের যে ফর্মুলা সেটা হচ্ছে যে খেয়াল করুন, সুগার কিন্তু নাউন, আর অ্যাডেড এখানে অ্যাডজেক্টিভ, মানে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, যেটা সুগার নাউনকে মডিফাই করছে, যে অ্যাডেড সুগার মানে যুক্ত করা চিনি, চিনি কেমন চিনি, যুক্ত করা চিনি, আর নো দিয়ে এটাকে মডিফাই করছে যে নো অ্যাডেড সুগার, মানে যুক্ত করা চিনি নয় বা যুক্ত করা চিনি নেই এরকম। সো ইট কন্টেন্স নো অ্যাডেড সুগার, যুক্ত করা চিনি নেই। তারপর বলা হচ্ছে যে হুইচ টার্নড আউট টু বি ফলস, এই যে বলা হচ্ছে যে এতে বলা হয়েছে যে এতে কোনো যুক্ত করা চিনি নেই, সেই বিষয়টি কী হয়েছে, হুইচ টার্নড আউট, যেটা প্রকাশ হয়েছে, টার্ন আউট মানে প্রকাশ হওয়া, কি প্রকাশ হয়েছে, টু বি ফলস মানে মিথ্যা বলে প্রকাশিত হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের সাধারণ অনুবাদ হচ্ছে যে বোতলের গায়ে থাকা লেবেলে বলা হয়েছে যে এতে কোনো চিনি নেই, যা মিথ্যা বলে প্রকাশিত হয়েছে। তারপর আমাদের পরবর্তী বাক্য হচ্ছে যে দ্য মিসহ্যাপ কুড পটেনশিয়ালি টার্ন ইনটু আ সিরিয়াস ইস্যু ইফ দ্য ড্রিঙ্ক ইজ consumed by diabetics or anyone who needs to monitor their sugar levels. সো খেয়াল করুন, দ্য মিসআপ মানে এই যে ভুল ত্রুটি বা এই যে দুর্ঘটনা ঘটেছে, মানে এই যে ত্রুটির বিষয়টি ঘটেছে, এই যে ঘটনাটা, সেই ঘটনা কী করতে পারে, কুড পটেনশিয়ালি, এই যে কুড টার্ন ইনটু, এখানে এই ভার্ব ফ্রেজটা হচ্ছে এখানে, আর পটেনশিয়ালি হচ্ছে অ্যাডভার্ব। সো কুড টার্ন ইনটু মানে হচ্ছে যে পরিবর্তন হতে পারে, ঠিক আছে, পরিণত হতে পারে। সো দ্য মিসহ্যাপ, এই যে ত্রুটির বিষয়টি, কুড পটেনশিয়ালি টার্ন ইনটু মানে পরিণত হতে পারে, আর পটেনশিয়ালি দিয়ে বোঝাচ্ছে যে সম্ভবত বা হয়তো বা সম্ভাব্যভাবে কী হতে পারে, পরিণত হতে পারে। কিসে পরিণত হতে পারে সেটা কিন্তু ইনটুর পরে বলা হচ্ছে যে আ সিরিয়াস ইস্যু মানে গুরুতর সমস্যায় পরিণত হতে পারে। এই যে গুরুতর সমস্যায় পরিণত হতে পারে, কেন পরিণত হতে পারে, ইফ দ্য ড্রিঙ্ক, যদি এই ড্রিঙ্ক কী হয়, ইজ কনজিউমড মানে পান করা হয়, বেশি বেশি খাওয়া হয়। এখানে কিন্তু এই যে প্রেজেন্ট সিম্পল টেন্সের প্যাসিভ লেখা হয়েছে, খেয়াল করুন, যে যদি বলা হতো ইফ দ্য ড্রিঙ্ক কনজিউমস, তাহলে হতো যে যদি ড্রিঙ্কটা অন্য কিছুকে পান করে। এখানে উদ্দেশ্য হচ্ছে যদি ড্রিঙ্ককেই পান করা হয়, যে ইফ দ্য ড্রিঙ্ক ইজ কনজিউমড মানে যদি এই ড্রিঙ্কে, এই পানীয়কে পান করা হয়, খাওয়া হয়, কাদের মাধ্যমে, বাই ডায়াবেটিকের রোগীদের মাধ্যমে, অর এনিওয়ান বা এমন যে কোনো কারোর মাধ্যমে। তারপর বলা হচ্ছে এই যে এনিওয়ান, তাকে মডিফাই করছে একটা রিলেটিভ ক্লজ দিয়ে, সেটা হচ্ছে যে হু নিডস, এনিওয়ান এমন ব্যক্তি, হু নিডস, এই যে হু কিন্তু এই যে এনিওয়ানকে মডিফাই করছে। এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা কিন্তু আপনার রাইটিংয়ে খুব বেশি কাজে দেয়, ঠিক আছে। রাইটিংয়ের ক্ষেত্রে আপনি যত বেশি রিলেটিভ ক্লজ ব্যবহার করবেন,
বা বিভিন্ন প্রকারের এই সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত করবেন, ঠিক আছে, সে তত রাইটিং আপনার তত বেশি সুন্দর হবে, ভালো হবে, স্কোর বেশি আসবে। সো এনিওয়ান এমন ব্যক্তি হু নিডস যার দরকার, কি দরকার, টু মনিটর পর্যবেক্ষণ করা, নিয়ন্ত্রণে রাখা, কি নিয়ন্ত্রণে রাখা, দেয়ার সুগার লেভেল তাদের কি মানে চিনির পরিমাণ বা সুগারের পরিমাণ নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। এখন এখানে একটা বিষয় প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছি এনিওয়ান হু, মানে এনিওয়ান একটা সিঙ্গুলার এবং হু কিন্তু এটাকে মডিফাই করছে, সেই হিসেবে এটা সিঙ্গুলার। কিন্তু হু নিডস টু মনিটর দেয়ার সুগার, এখানে এই দেয়ারটা প্লুরাল করার কারণ কি? এর কারণ হচ্ছে যে এই যে অ্যানিওয়ান শব্দ, এই অ্যানিওয়ান শব্দটি কিন্তু নির্দিষ্ট কোনো জেন্ডার নির্দেশ করে না, এটা মেল ফিমেল উভয় জেন্ডার নির্দেশ করে। যখন আপনি এমন কোনো নাউন বা এমন কোনো প্রোনাউন বা মানে এক কথায় এমন কোনো শব্দ ব্যবহার করবেন যেটা মেল ফিমেল উভয়টিকে নির্দেশ করে, ঠিক আছে, সেক্ষেত্রে এটার পরিবর্তে যদি আপনি কোনো প্রোনাউন নিয়ে আসেন, যেমন দেয়ার নিয়ে আসা হয়েছে অ্যানিওয়ানের পরিবর্তে, সেক্ষেত্রে আপনার প্রোনাউনটা প্লুরাল আনতে পারেন বা প্লুরাল আনা হয় সাধারণত, ঠিক আছে, এই কারণে দেয়ার বলা হয়েছে। সো আমরা আরেকবার এখানে পার্টস অফ স্পিচগুলো দেখবো। দ্য মিসহ্যাপ এটা হচ্ছে নাউন ফ্রেজ, ঠিক আছে, সাবজেক্ট বাক্যে, কুড টার্ন ইনটু হচ্ছে ভার্ব ফ্রেজ, পটেনশিয়ালি সম্ভবত সম্ভাব্যভাবে এটা হচ্ছে যে অ্যাডভার্ব। সো কুড পটেনশিয়ালি টার্ন ইনটু মানে সম্ভবত কী হতে পরিণত হতে পারে, কিসে পরিণত হতে পারে, সিরিয়াস ইস্যু, গুরুতর সমস্যা। সো সিরিয়াস ইস্যু এটা কিন্তু আসলে এই যে ইনটু এটার সাথে একটা প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে ব্যবহৃত হয়েছে, এইভাবে ধরতে পারেন। আবার আপনি আরেকভাবে ধরতে পারেন, মানে আসলে ব্যাখ্যা বা গ্রামার কিন্তু পরে, আগে ভাষা, ঠিক আছে, আগে ভাষা এসেছে, সেগুলোকেই একটু মানুষকে শেখানোর জন্য, বোঝানোর জন্যই কিন্তু বিভিন্ন ব্যাখ্যা বা গ্রামার নিয়ে আসা হয়েছে। এখন এই যে বিষয়টি আপনি বুঝলেই হয়ে গেল, বাট তারপরেও দুটি ব্যাখ্যা আমরা বলবো এখানে, বা ব্যাখ্যা জানার দরকার, যাতে করে আপনি কখনো প্রশ্নের সম্মুখীন না হন, এগুলো কম্প্রিহেনশন যাতে আপনার বাড়ে। সো এখানে আপনি দুইভাবে ধরতে পারেন, একটা হচ্ছে যে টার্ন ইনটু, এটাকে পুরোটাই মিলে আপনি কী করতে পারেন, একটা ফ্রেজাল ভার্ব ধরতে পারেন, ফ্রেজাল ভার্ব হয়ে গেল। আর সিরিয়াস ইস্যু এটা নাউন ফ্রেজ, এই নাউন ফ্রেজ কী হবে, এই অ্যাডভার্ব হবে, কারণ ওই যে একটা সেন্টেন্স আছে না যে আই গো হোম, আমি বাড়িতে যাই, এই যে হোম শব্দটি এটা কিন্তু নাউন, কিন্তু বাক্য ওখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তেমন এই টার্ন ইনটু মানে পরিণত হওয়া, যদি প্রশ্ন করা হয় কিসে পরিণত হলো, উত্তর আসছে যে সিরিয়াস ইস্যু, একটা গুরুতর সমস্যায়। তাহলে এখানে এই সিরিয়াস ইস্যু এটা অ্যাডভার্বের মতো কাজ করছে, এই কারণে এটা অ্যাডভার্ব। আরেকটা ব্যাখ্যা হতে পারে, সেটা হচ্ছে যে আপনি টার্নকে আলাদাভাবে ধরুন, ঠিক আছে, মেন ভার্ব, আর ইনটু থেকে একটা প্রিপোজিশনাল ফ্রেজ ধরুন, তখনও কিন্তু কি হয়, একটা ভার্বকে এই প্রিপোজিশনাল ফ্রেজ কিন্তু অ্যাডভার্ব হিসেবে মডিফাই করে। বিষয়টি একই, আপনার যেটা চুজ করে আপনি খুশি হন বা আপনার যেটা ভালো লাগে, ঠিক আছে। তারপর হচ্ছে ইফ দ্য ড্রিঙ্ক, যদি এই পানীয় কী করা হয়, ইজ কনজিউমড পান করা হয়, এখানে ড্রিঙ্ক নাউন, সাবজেক্ট ইজ কনজিউমড হচ্ছে ভার্ব, ঠিক আছে। ইফ দিয়ে কন্ডিশনাল সেন্টেন্স, আর কন্ডিশনাল সেন্টেন্স এটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ, এক ধরনের সাবঅর্ডিনেট ক্লজ। কেন? কারণ হচ্ছে যদি ভার্বকে প্রশ্ন করা হয় যে এই সম্ভাব্য ঝুঁকি কেন হতে পারে, কেন ঝুঁকিতে পরিণত হতে পারে এই ঘটনাটি, উত্তর আসছে যে ইফ দ্য ড্রিঙ্ক ইজ কনজিউমড, যদি এই ড্রিঙ্ককে পান করা হয় কার মাধ্যমে, বাই ডায়াবেটিক্সের মাধ্যমে। তাহলে এখানেও বাই ডায়াবেটিক্স এটা হচ্ছে আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ, অর এনিওয়ান বা এমন যে কোনো একজন, অর কনজাংশন এনিওয়ান, এটা কোন ধরনের নাউন আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তবে পরে হচ্ছে যে হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন, নিডস ভার্ব, টু মনিটর ইনফিনিটিভ, দেয়ার সুগার লেভেলস এটা হচ্ছে যে নাউন ফ্রেজ। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের সাজানোর মতো হচ্ছে যে ডায়াবেটিস রোগী বা যার সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখা দরকার এমন কেউ যদি এই পানীয় পান করে, তাহলে এই ভুল তথ্য গুরুতর সমস্যার দিকে নিয়ে যেতে পারে। আমাদের পরবর্তী বাক্য হচ্ছে যে spokesman for the Food Standards Agency said Nichols PLC is recalling Vimto original 500 milli due to bottles being labeled with no added sugar statement. The product within the bottles contains added sugar. So খেয়াল করুন, স্পোকসম্যান মানে মুখপাত্র, এই যে মুখপাত্র সেটা কিন্তু আমাদের বাক্যের সাবজেক্ট এবং এখানে এটা নাউন, এবং এই যে স্পোকসম্যান মুখপাত্র তার ভাবটা কিন্তু এই যে এখানে সেট। সো একজন মুখপাত্র বলেছেন। এখন মাঝখানে কি করা হয়েছে, এই মুখপাত্র কোথাকার, কোন জায়গার মুখপাত্র, কার মুখপাত্র, কোন কোম্পানির মুখপাত্র, সেটা কিন্তু মডিফাই করা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে। আপনারা জানেন যে প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে কিন্তু নাউনকে মডিফাই করা হয়। সো স্পোকসম্যান মুখপাত্র, কিসের মুখপাত্র, ফর দ্য ফুড স্ট্যান্ডার্ডস এজেন্সি
এই যে ফুড স্ট্যান্ডার্ডস এজেন্সি এটা কিন্তু একটা সরকারি সংস্থার নাম, মানে বাংলাদেশের যেমন ভোক্তা অধিদপ্তর তেমনি তাদেরও এই যে ভোক্তা অধিদপ্তরের নাম হচ্ছে ফুড স্ট্যান্ডার্ডস এজেন্সি, যারা খাবারের মান বা মূল্য নিয়ে কি তদারকি করে থাকে সারা দেশে। ঠিক আছে, সো ফুড স্ট্যান্ডার্ডস এজেন্সি, এই যে ফুড স্ট্যান্ডার্ডস সংস্থা, এই সংস্থার কি স্পোক্সম্যান একজন মুখপাত্র কী করেছে, সেট বলেছে, কি বলেছে সেটা ডিরেক্ট স্পিচে বলা হচ্ছে যে নিকলস পিএলসি। এখন নিকলস পিএলসি এটা ওই যে এক কোম্পানির নাম যারা এই ড্রিঙ্ক তৈরি করে। ঠিক আছে, সো নিকলস পিএলসি ইজ রিকলিং, এই নিকলস পিএলসি কী করছে, ইজ রিকলিং প্রত্যাহার করছে, কি প্রত্যাহার করছে, ভিমটো অরিজিনাল 500 মিলি। এখানে যে ভিমটো অরিজিনাল এটা হচ্ছে তাদের যে যত প্রকার ড্রিঙ্ক তৈরি করে থাকে তাদের মধ্যে একটা নাম হচ্ছে ভিমটো অরিজিনাল নাম। ঠিক আছে, সো ভিমটো অরিজিনাল 500 মিলি, মানে ভিমটো অরিজিনাল 500 মিলি কী করছে, প্রত্যাহার করছে, সরিয়ে নিচ্ছে দোকান থেকে। কী কারণে সরিয়ে নিচ্ছে, ডিউ টু এই কারণে যে বোটলস বিং লেবেলড, বোটলগুলো লেবেল হওয়ার কারণে। এই যে ফ্রেজটা, ঠিক আছে, এই ফ্রেজটা কিন্তু এই যে বোটলস বিং লেবেলড, এটা আপনি এই অ্যাবসোলিউট ফ্রেজ হিসেবে ধরে নিতে পারেন, আবার পার্টিসিপল ফ্রেজ হিসেবে ধরে নিতে পারেন। তার কারণ হচ্ছে, বা আবার নাউন ফ্রেজ হিসেবে ধরে নিতে পারেন। আবার এই শুরুতে যদি আপনি এখান থেকে ধরেন তাহলে সেক্ষেত্রে আপনি এটাকে কি প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে ধরে নিতে পারেন। তো একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে ডিউ টু এটা হচ্ছে প্রিপোজিশন আর বোটল হচ্ছে নাউন। এখন এই নাউনকে মডিফাই করছে একটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, সেটা হচ্ছে যে বিং লেবেলড, মানে বোটলের অবস্থাটা কি, সেটা হচ্ছে যে বিং লেবেলড, যেটাকে লেবেল করা হচ্ছে বা লেবেল করা হয়। সো এখানে কিন্তু বিং এটা কিন্তু উল্লেখ না করলেও হতো, এরকম যদি থাকতো যে বোটলস লেবেলড এরকম যদি থাকতো তাহলে কিন্তু হতো। কিন্তু এটা এই যে বিং শব্দটা যুক্ত করা এর কয়েকটি কারণ থাকে, সেটা হচ্ছে যে অনেক সময় চলমান একটা কাজ বোঝানোর জন্য ব্যবহার করা হয়, আবার বাক্যের মধ্যে স্পষ্টতা তৈরি করার জন্য, একটু ফোকাস তৈরি করার জন্য, বা এমফ্যাসিস তৈরি করার জন্য, বা স্টাইলিক রিজন, কয়েকটি রিজনে কিন্তু এই বিং শব্দটি কখনো কখনো যুক্ত করা যেতে পারে। মানে এই বোটলস ডিউ টু কিন্তু এই প্রিপোজিশন বোটলস নাউন। এখন নাউনকে আপনি সাধারণত একটা অ্যাডজেক্টিভকে দিয়ে মডিফাই করবেন, সেই হিসাবে আপনি লেবেলটা নিয়ে আসলেন। ঠিক আছে, যে বোটলস লেবেলড মানে লেবেল করা বোতল, কিন্তু মাঝখানে বিং শব্দটি কখনো কখনো নেওয়া হয় ওই যে চারটে কারণ বললাম, এমফেসিস করার জন্য, ফোকাস করার জন্য, তারপরে স্টাইলিক রিজন, আরেকটা হচ্ছে যে চলমান বোঝানোর জন্য। এখানে আসলে স্টাইলিক রিজন, আমার যতটুকু মনে হচ্ছে স্টাইলিক রিজনে এই বিংটা শব্দটি যুক্ত করা হয়েছে। সো ডিউ টু বোটলস বিং লেবেলড, বোতলগুলো লেবেল করার কারণে, কি দিয়ে লেবেল করার কারণে, পরে বলা হচ্ছে লেবেলড উইথ নো অ্যাডেড সুগার স্টেটমেন্ট, মানে নো চিনি যুক্ত নেই এরকম একটা স্টেটমেন্ট, এরকম একটা কথা, এরকম একটা বিবৃতি দিয়ে বোতলগুলো লেবেলিং করার কারণে, ডিউ টু বোটলস বিং লেবেলড, বোতলগুলো লেবেলিং হওয়ার কারণে কী করছে, নিকলস পিএলসি ইজ রিকলিং, মানে নিকলস পিএলসি প্রত্যাহার করছে ভিমস অরিজিনাল 500 মিলিগ্রাম। তারপরের অংশ হচ্ছে যে দ্য প্রোডাক্ট উইথিন দ্য বোটলস, মানে প্রোডাক্ট মানে হচ্ছে যে পণ্য, মানে একেবারে যে বিষয়টি বা যে জিনিসটি মানুষ একেবারে ভোগ করে, মানে বোতলের ভিতরের যে অংশ পানীয়টা সেটা হচ্ছে প্রোডাক্ট। তারপরে ধরুন আপনার কাছে কয়েক বস্তা যে কোনো মাল এসেছে, ঠিক আছে, ওই ভিতরের যে বিষয়গুলো সেগুলোকে প্রোডাক্ট বলা হয়। এখানে প্রোডাক্ট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে বোতলের ভিতরে যে তরল সেটা। ঠিক আছে, সো দ্য প্রোডাক্ট, এই তরল উইদিন দ্য বোটলস, মানে বোতলের ভিতরে থাকা এই তরল কী করে, কন্টেন্স রয়েছে অ্যাডেড সুগার, যুক্ত করা চিনি। এখন এই যে অ্যাডেড, এটা কিন্তু এই সুগারের অ্যাডজেক্টিভ হিসেবে রয়েছে। আমরা একটু যদি পার্টস অফ স্পিচ দেখি যে স্পোক্সম্যান এটা হচ্ছে নাউন ফ্রেজ, তারপর ফর দ্য ফুড স্ট্যান্ডার্ডস এজেন্সি এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, যেটা স্পোক্সম্যানকে মডিফাই করছে অ্যাডজেক্টিভ হিসেবে। তারপর সেড হচ্ছে ভার্ব, সাবজেক্ট, ভার্বের সাবজেক্ট কিন্তু স্পোক্সম্যান। ঠিক আছে, তারপর বলা হচ্ছে যে ডিরেক্ট স্পিচে যে নিকলস পিএলসি সাবজেক্ট, কোম্পানির নাম, প্রপার নাউন, ইজ রিকলিং ভার্ব। তারপরে অবজেক্ট হচ্ছে যে ভিমটো অরিজিনাল 500 মিলিগ্রাম, নাউন ফ্রেজ হয়ে এটা অবজেক্ট। তারপর প্রত্যাহার করছে, কী কারণে প্রত্যাহার করছে, ডিউ টু বোটলস বিং লেবেলড, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, যেটাই এই রিকলকে মডিফাই করছে, যে প্রত্যাহার করছে, কেন প্রত্যাহার করছে, ডিউ টু বোটলস বিং লেবেলড, বোতলগুলো লেবেল হওয়ার কারণে। সো এটাও হচ্ছে
প্রিপোজিশনাল ফ্রেজ, তবে অ্যাডভার্বের মতো কাজ করছে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে কাজ করছে। তারপর এই যে লেবেল, এটা অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভকে মডিফাই করছে আরেকটি প্রিপোজিশনাল ফ্রেজ, সেটা হচ্ছে যে উইথ নো অ্যাডেড সুগার অ্যাড স্টেটমেন্ট, মানে কোনো চিনি যুক্ত নেই এরকম একটা বিবৃতির মাধ্যমে বিবৃতি দিয়ে লেবেল করা বোতলগুলোর কারণে। তারপরে দ্য প্রোডাক্ট, এটা হচ্ছে নাউন, উইথিন দ্য বোটল সেটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ যেটা প্রোডাক্টকে মডিফাই করছে। কন্টেন্স সাবজেক্ট এই ভার্ব, যেটা এই সাবজেক্ট হচ্ছে যে প্রোডাক্ট, আর এর সুগার হচ্ছে অবজেক্ট। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের সাধারণ অনুবাদ হচ্ছে যে খাদ্যমান সংস্থার এক মুখপাত্র বলেছেন, নিকলস পিএলসি ভিমটো অরিজিনাল 500 মিলিলিটারের বোতলগুলো নো অ্যাডেড সুগার লেখা বিশিষ্ট লেবেল থাকার কারণে বাজার থেকে তা সরিয়ে নিচ্ছে, অথচ বোতলে থাকা তরল দ্রব্যে মিশ্রিত চিনি রয়েছে। আমাদের পরবর্তী বাক্য হচ্ছে দিস মেক্স দ্য প্রোডাক্ট আ পটেনশিয়াল রিস্ক টু কনজিউমার্স হু নিড টু ম্যানেজ দেয়ার সুগার ইনটেক। খুবই সহজ। তো দিস মেক্স মানে এটা তৈরি করছে, কি তৈরি করছে, দ্য প্রোডাক্ট এই পণ্যটিকে তৈরি করছে, কী রকম তৈরি করছে, পটেনশিয়াল রিস্ক সম্ভাব্য ঝুঁকিপূর্ণ। রিস্কের অর্থ কিন্তু ঝুঁকিপূর্ণ হয়। এখানে যে স্ট্রাকচার সেটা হচ্ছে যে ওই যে আমরা বলি না একটা বাক্যের সাথে আমরা পরিচিত যে আই মেক ইউ ক্যাপ্টেন, আমি তোমাকে ক্যাপ্টেন বানালাম, সেরকম দিস মেক্স এটা বানাচ্ছে কি, কাকে বানাচ্ছে, দ্য প্রোডাক্ট এই তরলকে বানাচ্ছে, কি বানাচ্ছে, পটেনশিয়াল রিস্ক সম্ভাব্য ঝুঁকিপূর্ণ বানাচ্ছে। কাদের প্রতি ঝুঁকিপূর্ণ বানাচ্ছে, টু কনজিউমার্স এই ভোক্তাদের প্রতি, ভোক্তাদের জন্য। তারপর এই কনজিউমার্সকে মডিফাই করা হচ্ছে রিলেটিভ ক্লজ দিয়ে, যে হু নিড যাদের দরকার, কি দরকার, ম্যানেজ টু ম্যানেজ নিয়ন্ত্রণ করা, কি নিয়ন্ত্রণ করা, দেয়ার সুগার ইনটেক তাদের সুগারের পরিমাণ। এখানে ইনটেক শব্দটির অর্থ হচ্ছে যে আমরা যে খাবার খাই সেই খাবারের যে পরিমাণ বা সেই খাবারকে ইনটেক বলা হয়, ঠিক আছে। সুগার ইনটেক মানে সুগারের পরিমাণ। সো হু নিড টু যাদের দরকার, ম্যানেজ কি করা, নিয়ন্ত্রণ করা, দেয়ার সুগার লেভেল দেয়ার সুগার ইনটেক তাদের সুগারের পরিমাণ। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের সাজানোর মত হচ্ছে যে সকল ভোক্তারা তাদের সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে চায় তাদের জন্য পণ্যটিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ করে তুলছে এই লেভেল বা এই সমস্যাটি। আমাদের পরবর্তী বাক্য হচ্ছে যে পয়েন্ট অফ সেলস নোটিসেস উইল বি অন ডিসপ্লে ইন অল রিটেল স্টোর্স দ্যাট সেল দ্য ডিফেক্টিভ ভিমটোস এক্সপ্লেইনিং টু কনজিউমার্স দ্য রিজনস ফর রিকল। সো খেয়াল করুন, পয়েন্ট অফ সেলস নোটিসেস, এখানে নোটিসেস শব্দের অর্থ আপনারা জানেন যে বিজ্ঞপ্তি, ঠিক আছে। এখন এই পয়েন্ট অফ সেলস এটা কিন্তু একটা নাউন ফ্রেজ। আপনারা এই বিষয়টি জানেন কিনা জানি যে একটা নাউন ফ্রেজ কিন্তু আরেকটা নাউনকে মডিফাই করতে পারে। মানে একটা নাউনকে মডিফাই করতে একটা অ্যাডজেক্টিভ, তারপরে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজও কিন্তু একটা নাউনকে মডিফাই করতে পারে, একটা নাউনকে মডিফাই করতে পারে, একটা নাউন ফ্রেজও কিন্তু একটা নাউনকে মডিফাই করতে পারে। তেমনি এখানে এই নোটিসেস এই নাউনকে মডিফাই করছে, এই পুরো নাউন ফ্রেজটি যে পয়েন্ট অফ সেলস মানে বিক্রয় কেন্দ্রের যে নোটিশ, মানে বিভিন্ন সুপার মার্কেট বা বিভিন্ন বড় বড় শপের মধ্যে যেখানে এই লেনদেন করা হয়, যেখানে অর্থ প্রদান করা হয়, ঠিক আছে, পারচেসটা সম্পন্ন করা হয়, সেই জায়গার আশেপাশে কিন্তু বিভিন্ন বিজ্ঞপ্তি দেওয়া থাকে, বিভিন্ন কাগজ লাগানো থাকে। সেই বিষয়টিকে বলা হচ্ছে যে পয়েন্ট অফ সেলস, মানে বিক্রয় কেন্দ্রের বা বিক্রয় স্থলের যে নোটিশ। খেয়াল করুন একটু যে নোটিশটা কীরকম, পয়েন্ট অফ সেলস নোটিশ। এটা কিন্তু অনেকেই ভুল করতে পারেন, এইরকম যে পয়েন্ট আলাদা ধরতে পারেন, তারপর সেলস নোটিশ এরকম ধরতে পারেন, কিন্তু এটা কিন্তু ভুল হবে। আপনাকে একটু আগে পরে একটু খেয়াল করুন যে এইভাবে যদি আপনি ধরেন যে সেলস নোটিশ যদি মিলাতে চান তাহলে কিন্তু হয় না, মানে মিলে না। আগে পরে মিলিয়ে দেখা যাচ্ছে যে নোটিসেস কীরকম নোটিসেস, বিজ্ঞপ্তি, পয়েন্ট অফ সেলস নোটিসেস মানে বিক্রয় কেন্দ্রের যে নোটিশ বিজ্ঞপ্তি সেটা কী করা হবে, উইল বি অন ডিসপ্লে। এই যে ফ্রেজটি সবসময় খেয়াল রাখবেন যে টু বি অন ডিসপ্লে মানে প্রদর্শিত হওয়া। সো উইল বি অন ডিসপ্লে মানে প্রদর্শিত হবে, কোথায় প্রদর্শিত হবে, ইন অল দ্য রিটেল স্টোর্স মানে সকল খুচরা দোকানে, দ্যাট সেল এই দ্যাট আবার মডিফাই করছে এই স্টোর্সকে, মানে স্টোর্স দোকানগুলো কী করে, দ্যাট যেটা কী করে, যেগুলো কী করে, সেল বিক্রি করে, কি বিক্রি করে, দ্য ডিফেক্টিভ ভিমটোস এই ত্রুটিপূর্ণ ভিমটোসকে কী করে, বিক্রি করে। তারপরে যে স্ট্রাকচার সেটা হচ্ছে যে এক্সপ্লেইনিং। এই যে স্ট্রাকচারটা নিয়ে আপনারা অনেকেই একটু সমস্যায় পড়েন, সেটা হচ্ছে যে এই যে স্ট্রাকচার এটা হচ্ছে আসলে অ্যাবসোলিউট ফ্রেজ। এই যে এক্সপ্লেইনিং এটা মূলত এরকম ছিল যে হুইচ এক্সপ্লেইন বা ইট এক্সপ্লেইন এরকম ছিল, মানে আরেকটি ক্লজ ছিল। কিন্তু একটি বাক্যকে এই কমপ্লেক্স সেন্টেন্সে না লিখে, কম্পাউন্ড সেন্টেন্সে না লিখে সিম্পল সেন্টেন্সে লেখাকে একটু তুলনামূলকভাবে স্মার্ট মনে করা হয়, একটু অ্যাডভান্স মনে করা হয়। এই কারণেই দেখা যাচ্ছে। তবে
এই আইএলটিএসের ক্ষেত্রে একটু ভিন্ন। আইএলটিএসের মধ্যে আপনি যত বেশি কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করবেন রাইটিংয়ের ক্ষেত্রে আপনার তত বেশি স্কোর আসবে, কিন্তু দেখা যায় পত্রিকার ক্ষেত্রে বা অন্য অন্য সিচুয়েশনে যত বেশি সিম্পল সেন্টেন্স ব্যবহার করবেন সেটাকে তত বেশি কি মনে করা হয়, স্মার্ট মনে করা হয়। এ কারণে হুইচ এক্সপ্লেন বা ইট এক্সপ্লেন এরকম ছিল, সেটাকেই কী করেছে তারা ভেঙে এই ফ্রেজ তৈরি করেছে যে এক্সপ্লেইনিং মানে যেটা কি করে ব্যাখ্যা করবে। মানে এই যে হুইচ বা ইট বললাম সেটার অ্যান্টিসিডেন্ট কিন্তু হবে যে এই যে নোটিস, ঠিক আছে। আর এই সকল সিচুয়েশনে আপনি কি করবেন, পূর্ববর্তী যে ক্লজ থাকে সেই ক্লজের সাবজেক্ট, ভার্ব অথবা অবজেক্ট অথবা বাক্যের যে বিষয়টি ঘটে গেছে তার যে ফলাফল সেটাই হবে ওই হুইচ বা ইট এর অ্যান্টিসিডেন্ট, বা ওটাই হবে এই এক্সপ্লেইন বা এরকম যে ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম সেটার মানে সাবজেক্ট। সো এটা মূলত প্রেজেন্ট পার্টিসিপাল ফর্মই রয়েছে, অ্যাবসলিউট ফ্রেজই রয়েছে। তবে আপনি মনে মনে এটাকে একটা ভার্ব হিসেবে ধরে নেবেন, অর্থ সুন্দরভাবে অনুবাদ করার জন্য এক্সপ্লেনকে একটা ভার্ব হিসেবে ধরে নেবেন, শুরুতে একটা হুইচ বা ইট যোগ বসাবেন এবং সেটার যে অ্যান্টিসিডেন্ট হবে পূর্ববর্তী ক্লজের যে কোনো একটা শব্দকে। সো আমরা যদি সেভাবে ধরি যে হুইচ এক্সপ্লেন যেটা ব্যাখ্যা করবে, মানে এই যে নোটিস, ঠিক আছে, বিজ্ঞপ্তি কী করবে, ব্যাখ্যা করবে, কাদেরকে ব্যাখ্যা করবে, টু কনজিউম কাস্টমার্স মানে ক্রেতাদেরকে নিকট ব্যাখ্যা করবে, কি ব্যাখ্যা করবে, দ্য রিজনস এই কারণ ব্যাখ্যা করবে, কিসের কারণ, ফর রিকল মানে প্রত্যাহারের কারণ। সো আমরা একটু যদি পার্টস অফ স্পিচগুলো দেখি, পয়েন্ট অফ সেলস নোটিসেস, এখানে নোটিস এটা কিন্তু নাউন, এটাকে মডিফাই করা হচ্ছে যে পয়েন্ট অফ সেলস এই নাউন ফ্রেজ দিয়ে। এখন এই নাউন ফ্রেজকে আবার কীভাবে তৈরি করা হয়েছে একটু যদি আমরা দেখি যে পয়েন্ট মানে স্থান, কিসের স্থান, সেটাকে মডিফাই করা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে যে অফ সেলস মানে বিক্রয়ের স্থান। তখন এই পয়েন্ট অফ সেলস এটা কিন্তু একটা নাউন ফ্রেজ, এই নাউন ফ্রেজ গিয়ে কী করেছে নোটিসেসকে মডিফাই করছে। তারপর পুরোটা মিলে আমাদের সাবজেক্ট, এই সাবজেক্ট হেডওয়ার্ড ছিল নোটিসেস, তাহলে আমাদের ভার্ব হচ্ছে উইল বি, ঠিক আছে, বা আপনি পুরোটা মিলে ভার্ব ফ্রেজ ধরতে পারেন যে উইল বি অন ডিসপ্লে, এটা হচ্ছে আমাদের ভার্ব ফ্রেজ প্রদর্শন করা হবে। কোথায় প্রদর্শন করা হবে, এটা হচ্ছে এই যে ইন দ্য রিটেল স্টোরস, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ তবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে কাজ করছে। তারপর দ্যাট এটা হচ্ছে যে রিলেটিভ ক্লজ যেটা এই স্টোরসকে মডিফাই করছে, যে দ্যাট সেল যেটা বিক্রি করে, কি বিক্রি করে, ডিফেক্টিভ ভিমটোস এই ত্রুটিপূর্ণ এই ভিমটোসকে বিক্রি করে। তারপরে যে অংশ সেটা হচ্ছে এক্সপ্লেইনিং ভার্বের প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম যেটা মডিফাই করছে কাকে, এই যে নোটিসকে এরকম, ঠিক আছে, যে টু কাস্টমার্সের নিকট ব্যাখ্যা করবে, কি ব্যাখ্যা করবে, দ্য রিজনস এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, কিসের ডিরেক্ট অবজেক্ট, এই যে এক্সপ্লেইন ভার্ব, ঠিক আছে, নন ফাইনের ভার্ব, এই নন ফাইন ভার্বের এই ডিরেক্ট অবজেক্ট। তারপরে ফর রিকল প্রত্যাহারের জন্য, এখানে প্রিপোজিশনাল ফ্রেজ যেটা এই রিজনসকে মডিফাই করছে, যে কারণ, কিসের কারণ, ফর রিকল প্রত্যাহারের কারণ। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের সাজানো অনুবাদ হচ্ছে যে সকল দোকানে এই ত্রুটিপূর্ণ ভিমটোস বিক্রি করা হয় সে সকল খুচরা দোকানে বিক্রয় কেন্দ্রের নোটিশগুলো প্রদর্শন করা হবে যা গ্রাহকদেরকে উক্ত প্রত্যাহারের কারণ নিশ্চিত করবে। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের সাজানো অনুবাদ পরবর্তী যে বাক্য সেটা হচ্ছে যে ডায়াবেটিক্স অ্যান্ড আদার পিপল উইথ হেলথ ইস্যুজ হ্যাভ বিন টোল্ড নট টু ড্রিঙ্ক দ্য ফিজি জুস অ্যান্ড ইনস্টেড return them to the store for a full refund. If customers are worried about a purchase of Vimto, they are encouraged to contact Nichols PLC on এই নাম্বার, ঠিক আছে। সো আমরা দেখতে পাচ্ছি যে খেয়াল করুন ডায়াবেটিক্স মানে ডায়াবেটিক্সের রোগী অ্যান্ড আদার পিপল এবং অন্যান্য মানুষ। সো এই যে অংশটি কিন্তু আমাদের সাবজেক্ট, ঠিক আছে, একটা কনজাংশন দিয়ে দুটো নাউনকে যুক্ত করে একটা সাবজেক্ট হয়েছে যে ডায়াবেটিক্স অ্যান্ড আদার পিপল, ডায়াবেটিক্সের রোগী এবং অন্যান্য ব্যক্তিরা। এই যে সাবজেক্ট, এই সাবজেক্টের ভার্ব কিন্তু এই যে নিচের লাইনে খেয়াল করুন হ্যাভ বিন টোল্ড, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ, ঠিক আছে, হ্যাভ বিন টোল্ড তাদেরকে বলা হয়েছে। এখন মাঝখানে যে অংশটি ছিল যে উইথ হেলথ ইস্যুস, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ যেটা এই আদার পিপলকে মডিফাই করছে, যে অন্যান্য লোকেদের অবস্থা কীরকম, তাদের অবস্থা হচ্ছে যে উইথ হেলথ ইস্যুস মানে সমস্যা বিশিষ্ট স্বাস্থ্য ঝুঁকি রয়েছে, শারীরিকভাবে অসুস্থ এরকম অন্যান্য লোক, ঠিক আছে, মানে এই প্রিপোজিশনাল ফ্রেজ এই আদার পিপল এই নাউন ফ্রেজকে মডিফাই করেছে। সো এই সমস্ত ব্যক্তিদেরকে কী করেছে, হ্যাভ বিন টোল্ড বলা হয়েছে, কী করতে বলা হয়েছে, নট টু ড্রিঙ্ক পান না করতে বলা হয়েছে, মানে ইনফিনিটিভের নেগেটিভ করা হয়েছে, নট টু ড্রিঙ্ক পান না করতে বলা হয়েছে, কী পান না করতে বলা হয়েছে, দ্য ফিজি জুস এই ঝাঁঝালো পানিকে পান করতে না করা হয়েছে, অ্যান্ড এবং ইনস্টেড পরিবর্তে কী করা হয়েছে, রিটার্ন ফেরত দিতে বলা হয়েছে। এই যে খেয়াল করুন এই রিটার্নের পূর্বে কিন্তু মূলত এরকম ছিল যে হ্যাভ বিন টোল্ড টু রিটার্ন, কিন্তু এই যে হ্যাভ বিন টোল্ড এই অংশটি এখানে উল্লেখ করা হয়নি, তার কারণ হচ্ছে এখানে একটা এলিপসিস করা হয়েছে। আর একটু পূর্বেই বলেছিলাম যে এলিপসিস বলা হয়
অ্যান্ড, বাট, অর, ঠিক আছে, এই ধরনের শব্দের ক্ষেত্রে বিভিন্ন সময় বাক্যের দুটো ক্লজ যুক্ত করা হয়, ঠিক আছে, বা দুটো ফ্রেজে যুক্ত করে ধরুন, ঠিক আছে, যখন ওই কনজাংশনের পূর্বের ক্লজে এই যে শব্দটি থাকে সেই একই শব্দ যদি পরবর্তী ক্লজেও দরকার হয়, ঠিক আছে, আর ওই বিষয়টি যদি একেবারে স্পষ্ট হয় সেক্ষেত্রে দ্বিতীয় ক্লজে গিয়ে আর ওটা উল্লেখ করা হয় না। তো এই কারণেই এরকম ছিল যে ডায়াবেটিক্স অ্যান্ড আদার পিপল উইথ দ্য হেলথ ইস্যুস হ্যাভ বিন টোল্ড নট টু ড্রিঙ্ক দ্য ফিজি জুস অ্যান্ড ইনস্টেড কি দে হ্যাভ বিন টোল্ড টু রিটার্ন, এরকম ছিল। কিন্তু যেহেতু এটা একেবারে স্পষ্ট, এই কারণে এটাকে এলিপসিস করা হয়েছে, মানে বাদ দেওয়া হয়েছে বাক্য থেকে। সো কী করা বলা হলো যে রিটার্ন মানে ফেরত দিতে বলা হয়েছে। কি ফেরত দিতে বলা হয়েছে? দেম, এগুলোকে, ওই যে এগুলো মানে হয়েছে জুস, ঠিক আছে, ফিজি ড্রিঙ্ক, ঠিক আছে, এগুলোকে ফিজি জুস ফেরত দিতে বলা হয়েছে। কোথায়? টু দ্য স্টোর, দোকানে, ফর আ ফুল রিফান্ড মানে পূর্ণ ফেরত বিনিময়ের মাধ্যমে, ফেরতের বিনিময়ে, ফর এখানে বিনিময়ের অর্থ দিচ্ছে, ফুল রিফান্ড মানে পূর্ণ ফেরত টাকার বিনিময়ে। তারপরে অংশ হচ্ছে যে ইফ কাস্টমার্স, যদি কি হয় ক্রেতারা কি হয়, আর ওরিড চিন্তিত হয় কি বিষয়ে? অ্যাবাউট আ পারচেজ, ক্রয়ের ব্যাপারে। কিসের ক্রয়? অফ ভিমটোর ক্রয়ের ব্যাপারে যদি চিন্তিত হয়, দে আর এনকারেজড, তাদেরকে উৎসাহিত করা হচ্ছে বা উৎসাহিত করা হয় কি করতে? টু কন্ট্যাক্ট, যোগাযোগ করতে। কার সাথে যোগাযোগ করতে? নিকলস পিএলসির সাথে। কোন নাম্বারে? অন এই নাম্বার, ঠিক আছে। সো এখানে আর পাঁচটা স্পিচ বললাম না, সময় খুব বেশি হয়ে গেছে। আমাদের সাজানোর মতো হচ্ছে যে ডায়াবেটিস রোগী এবং অন্যান্য স্বাস্থ্য জটিলতাগ্রস্ত ব্যক্তিদেরকে ফিজি জুস পান না করতে বলা হয়েছে, বরং এর পরিবর্তে পুরো টাকা ফেরত নিতে দোকানে পণ্যগুলো ফিরিয়ে দিতে বলা হয়েছে। গ্রাহকরা যদি ভিমটো ক্রয় করতে চিন্তিত হয়ে থাকেন তাহলে তাদেরকে উক্ত নম্বরে নিকলস পিএলসির সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। সো এই ছিল আজকের আয়োজন। যদি আমার ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমি এতটুকু এশিওর করতে পারি যে আপনি যদি বিদেশি পত্রিকা অনুবাদ করতে পারেন, ঠিক আছে, বিদেশি পত্রিকা অনুবাদ করা শিখেন, তাহলে আপনার যে রিডিং আইএলটিএসের যে এক্সাম যারা দেন বা আইএলটিএস সম্পর্কে যাদের একটু ধারণা আছে তারা জানেন যে আইএলটিএসের রিডিংয়ের ক্ষেত্রে 3টি প্যাসেজ দেওয়া হয়। 3টি প্যাসেজের মধ্যে প্রথম যে প্যাসেজ সেটা কিন্তু একটু সহজ থাকে, দ্বিতীয়টি তুলনামূলকভাবে আরেকটু কঠিন, তৃতীয়টি আরও কঠিন, ঠিক আছে। ওই 3 নাম্বার প্যাসেজ যেরকম কঠিন হয় ঠিক সেরকম কঠিন হয় আমাদের বিদেশি পত্রিকাগুলো। এখন আপনি বিদেশি পত্রিকাগুলো যদি ভালোভাবে আয়ত্ত করেন তাহলে আপনার দুটো ফায়দা। একটা হচ্ছে যে ওই ধরনের এই 3 নাম্বার প্যাসেজটা খুব ভালোভাবে সমাধান করতে পারবেন, সলভ করতে পারবেন। পাশাপাশি এটা পড়ার মাধ্যমেই যে 1 নাম্বার 2 নাম্বার প্যাসেজ, ঠিক আছে, বা দেশি যে পত্রিকাগুলো এগুলো একেবারে পানির মতো হয়ে যাবে, এগুলো আপনাকে শিখতে হবে না, ওগুলো শুধু আপনি পড়ে যাবেন আর অর্থ বুঝে যাবেন, পড়বেন আর অর্থ বুঝে যাবেন। সো দোয়া করি আপনার আইএলটিএস এক্সাম ভালো হোক, প্রস্তুতি ভালোভাবে নেন। সকলে ভালো থাকবেন। ফি আমানিল্লাহ।